হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। যেমনটা তোমরা জেনে গেছো, আমার নাম রূপম স্বর্ণকার। আর আমাদের এই চ্যানেলে 2026 এর নিটের জন্য এবং যারা যারা 2026 ক্লাস 12 এর বোর্ড এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে ফ্রিতে বায়োলজি পুরো কনসেপ্টটাকে, ইভেন সম্পূর্ণ চ্যাপ্টারটাকে নিটের জন্য হোক বা বোর্ডের জন্য হোক, ফ্রি অফ কস্টে এই চ্যানেলে পড়ানো হয়। তো যেমনটা তোমরা জানো, আমাদের এই চ্যানেলে এখন কারেন্টলি চলছিল বায়োটেকনোলজি ফার্স্ট চ্যাপ্টার, যাকে আমরা বলি কি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেসেস। বায়োটেকনোলজি একটা ইউনিট, যার দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে কি বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস, পরেরটা হচ্ছে কি বায়োটেকনোলজির ইটস অ্যাপ্লিকেশন। তো আমরা প্রথম চ্যাপ্টারটার আজকে লাস্ট ভিডিও শুট করছি। প্রথম চ্যাপ্টারটার মানে বায়োলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেসের আজকে লাস্ট ভিডিও, যেখানে আজকে এই চ্যাপ্টার মানে ভিডিওতে আমরা কি কি পড়বো, একটা পড়বো কার সম্বন্ধে, ভেক্টরের সম্বন্ধে পড়বো। একটা সবথেকে ইম্পর্টেন্ট টপিক যাকে আমরা কি বলি প্লাজমিড, PBR 322 তোমাদের এনসিইআরটি বইয়ে ডায়াগ্রাম সহ দেওয়া আছে, যেখান থেকে প্রত্যেকটা বছর নিটে কোশ্চেন এসছে। রেস্ট্রিকশন এনজাইমের উপরে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন কি হয় তার উপরে কোশ্চেন এসছে, এবং বোর্ডের সবথেকে ইম্পর্টেন্ট টপিক ফর দ্য ডায়াগ্রামেটিক পারপাস আমি অলসো বানিয়েও রেখেছি, এবং এখান থেকে ভালো ভালো কোশ্চেন, সাবজেক্টিভ কোশ্চেন বোর্ডের মধ্যেও তৈরি হচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে অ্যাসিওর করছি এই ভিডিওতে তোমাদের ভেক্টরস, প্লাজমিড আর কিছুটা বায়ো রিঅ্যাক্টরস, এই তিনটে টপিকের ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের এই চ্যানেলে আজকে হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথমে আমরা শুরু করব কি দিয়ে, এটা এখানে ড্র করা আছে, থাক, এটাকে আমরা একটু পরে বুঝছি। সবার প্রথমে আমরা কাকে পড়বো, ভেক্টরস কে পড়বো। কাকে পড়বো আমরা, ভেক্টরস। এটা ফিজিক্সের ভেক্টর না, এটা ফিজিক্সের ভেক্টর না যার ভ্যালু থাকবে, ডাইরেকশন থাকবে, আর যে ভেক্টরের প্যারালালোগ্রাম লকে ফলো করবে, এটা সেই ভেক্টর না, ভেক্টর না। এটা হচ্ছে বায়োলজির ভেক্টর। কি এটা, বায়োলজির ভেক্টর। ভেক্টর কি, ধরো আমরা এই চ্যাপ্টারে দেখেছি যে আমাদের একটা জিওওয়াই থাকে। হোয়াট ইউ মিন বাই দ্য জিওওয়াই? জিন অফ ইন্টারেস্ট বলে। কি বলে কি আমরা, জিন অফ ইন্টারেস্ট। ধরো না আমি তোমাকে একটা কথা বললাম যে আমি একটা পার্সন, ঠিক আছে, জিন অফ ইন্টারেস্ট। আচ্ছা, জিন অফ কি বললাম, ইন্টারেস্ট। আমি বললাম ধরো কোন একটা পার্সন আছে, সেই পার্সনের বডিতে, যেমন ধরো আমি আমার কথাই বলছি, আমার বডিতে পার্টিকুলার জিন সিকোয়েন্সের মধ্যে একটা জিন আছে, যে জিনটা আমার বডির ইনসুলিন হরমোনকে বানাচ্ছে। স্যার, ইনসুলিন একটা হরমোন যেটা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে তৈরি হয়। এবার সেই ইনসুলিনটা কি কাজ করে, আমার বডির মধ্যে মানে আমার যে ব্লাড আছে, সে ব্লাডের মধ্যে গ্লুকোজের মাত্রাকে প্রপার অ্যামাউন্টে রাখে, মানে ওকে বাড়তে দেয় না। আমি রিপিট করছি, আমার বডি প্রত্যেকটা যেখানে যেখানে প্রত্যেকটা সেলে যে জিন সিকোয়েন্স গুলো আছে, আমার বডির প্রত্যেকটা সেলে যে জিন সিকোয়েন্স গুলো আছে, ওর মধ্যে একটা স্পেশাল করে জিন আছে যে জিনগুলো কি করছে, আমার বডির ইনসুলিন হরমোনকে নিয়ন্ত্রণ করছে। মানে আমার বডির প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে কতটা ইনসুলিন হরমোন বেরোবে সেটাকে কন্ট্রোল করছে। তাহলে ওই জিনটাই কি করছে, আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন সিনথেসিস করাচ্ছে আর সিক্রিট করাচ্ছে। এবার যদি ধরে নাও কোনো কারণে ওই জিনটা খারাপ হয়ে গেছে, অনেক রিজন হতে পারে, আমি এখানে খারাপ ওয়ার্ডটা ইউজ করলাম। ধরো আমি জিনটা কোনোভাবে প্রপারলি ফাংশন করতে পারছে না, তাহলে আমার বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে না। তাহলে আমি কি করব, যে হয় আমাকে বাইরে থেকে রেডিমেড ইনসুলিনকে নিতে হবে, যেটা সবাই আমরা করে থাকি, অথবা মডার্ন ডে টেকনোলজিতে এরকম ডেভেলপ করা হয়েছে যে যদি তোমার মধ্যে সেই পার্টিকুলার জিনটা খারাপ হয়ে যায়, যে জিনটা ইনসুলিন বানাচ্ছিল, আর ইনসুলিন বানানোর মাধ্যমে সেই ইনসুলিনটা তোমার বডির ব্লাডের গ্লুকোজ লেভেলকে কমাচ্ছিল, যার জন্য তোমার ডায়াবেটিস হচ্ছিল না, যদি সেই জিনটাই খারাপ হয়ে যায়, তাহলে হয় একটা এটা হতে পারে যে তুমি বাইরে থেকে বারবার রেডিমেড ইনসুলিনকে ইনজেকশনের মাধ্যমে নিচ্ছ, অথবা যে জিনটা ইনসুলিন বানায়, যেটা তোমার বডিতে নন ফাংশনাল হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, সেই জিনটাকে আমরা অন্য কোনো প্লান্ট বা অ্যানিমালের বডি থেকে এক্সট্রাক্ট করে, মানে বের করে কি একটা টেকনিকের মাধ্যমে তোমার বডির মধ্যে পাঠিয়ে দিব, যাতে করে বাইরে থেকে যদি ওই জিনটা তোমার বডিতে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই, তাহলে তোমার বডি ন্যাচারালি সেই জিনটা আসার জন্য আবার ইনসুলিন বানাতে সক্ষম হয়ে যাবে, মানে এবিলিটি চলে আসবে। তাহলে তোমাকে বাইরে থেকে বারবার ইনসুলিন নেওয়ার দরকার নেই, তোমার বডি নিজে থেকে এবার কি বানাবে, ইনসুলিন বানাবে। কেন বানাবে, ওই বাইরে থেকে যে জিনটা তুমি নিলা কোনো প্লান্ট বা অ্যানিমালের বডি থেকে, যেটা তোমার বডিতে এসে ন্যাচারালি কি করছে, ইনসুলিন বানাতে শুরু করে দিচ্ছে। তাহলে এই টেকনিকটা বেশি বেটার না? এটা কস্টলি যদিও, বাট এটা বেশি বেটার না। তোমাকে বারবার বাইরে থেকে ইনসুলিনকে নিতে হচ্ছে না, তুমি একবারই কি করবা, তুমি একবারই সেই জিনটাকে, জিন অফ ইন্টারেস্টটাকে, স্যার জিন অফ ইন্টারেস্ট কেন বলছো, আমার ইনসুলিনের অভাব, তাহলে আমার কার দরকার, ইনসুলিন প্রোডিউসিং জিন। তো আমি কাকে নিচ্ছি, ইনসুলিন প্রোডিউসিং জিনকে আমার মধ্যে ঢোকাচ্ছি। তাহলে ওই যে ওটাকে আমরা ইন্টারেস্টের জিনিস হয়ে গেল, তো জিন অফ ইন্টারেস্ট বলবো, ওকে বলে কি জিন অফ ইন্টারেস্ট বা জিওআই। মানে ওই ইনসুলিন প্রোডিউসিং জিন যেটা আমার বডিতে নন ফাংশনাল হয়ে গেছে,
সেটাকে ফাংশনাল করার জন্য বা সেটাকে রিপ্লেস করে নতুন জিন নিয়ে আসলাম আমি বাইরে থেকে আমার বডির মধ্যে, এটাকে আমি কি বলবো জিন অফ ইন্টারেস্ট। ঠিক, এবার এই যে জিন অফ ইন্টারেস্টকে আমি আমার বডির মধ্যে নিয়ে আসবো, তো এটা তো এমনটা না যে আমি ধরলাম আর তুলে খেয়ে নিলাম চলে আসলো বডির মধ্যে, এরকম তো হবে না, নিশ্চয় কোনো প্রসেস আছে। তো জিন অফ ইন্টারেস্ট মানে কি ডিএনএ এর পার্ট না? জিন কার পার্ট? জিন অফ ইন্টারেস্ট মানে কি ইট ইজ দ্য পার্ট অফ ডিএনএ। জিন অফ ইন্টারেস্ট মানে কি ইট ইজ দ্য পার্ট অফ ডিএনএ। তো স্যার ডিএনএ তো হয় স্যার হাইড্রোফিলিক, ডিএনএ কি হয় হাইড্রোফিলিক। এবার কথা হচ্ছে স্যার হোয়াট ইউ মিন বাই হাইড্রোফিলিক? ফিলিক কথা মানে হচ্ছে লাভ, ফিলিক কথা মানে হচ্ছে লাভ, ঠিক, আর হাইড্রো মানে তোমার জনসব ওয়াটার, তাহলে ডিএনএ হচ্ছে ওয়াটার লাভিং, মানে ডিএনএ ওয়াটার লাভিং মলিকিউল। আচ্ছা, এবার যদি ডিএনএটাকে মানে জিন অফ ইন্টারেস্টটা কি ছিল? ইজ এ টাইপ অফ ডিএনএ। জিন অফ ইন্টারেস্টটা কি ছিল? ইজ এ টাইপ অফ ডিএনএ, যেটা কি একটা হাইড্রোফিলিক সাবস্টেন্স। তো যদি আমাকে কোনো ওয়াটার লাভিং মানে হাইড্রোফিলিক সাবস্টেন্স কে, যেটা আমরা জিন অফ জিওআই, সেটাকে যদি সেলের মধ্যে এন্টার করতে হয়, তো যদি এটা সেল হয় তাহলে কি হবে? সেলের এটা কি হবে? সেল মেমব্রেন। আর সেল মেমব্রেনে কি হয়? সেল মেমব্রেন তো স্যার হয় হাইড্রোফোবিক স্যার। সেল মেমব্রেন কি হয় স্যার? হাইড্রোফোবিক। তো ফোবিক মানে কি? রিপেল, যে রিপেল করে, মানে যে ওয়াটারকে পছন্দ করে না। তাহলে তুমি ভাবো তো তেল জল কোনোদিন একসাথে হয়েছে? তেল আর জল, অয়েল আর ওয়াটার কখনো একসাথে হয়? হয় না স্যার। তাহলে এটা যদি আমরা জিন অফ ইন্টারেস্ট যেটা আমরা বডিতে ঢোকানোর চেষ্টা করছি, যেটা একটা পার্ট অফ ডিএনএ, যেটা একটা হাইড্রোফিলিক মানে ওয়াটার লাভিং, বাট ওকে এন্টার করতে গেলে ওকে হাইড্রোফোবিক কে ক্রস করাতে হবে, বাট এটা অ্যালাউ করবে না কে ক্রস করতে। তখন একটা কনসেপ্ট তৈরি হলো, তাহলে আমি এমন কোন একটা জিনিস নিই যেটার মধ্যে এটাকে আমি বসিয়ে দেব। আমি কোন এমন একটা ভেহিকেল, ধরো আমি তোমাকে বললাম আমি এখন দমদমে আছি, কলকাতার দমদমে। এবার ধরুন আমি বললাম দমদম থেকে বা কলকাতা থেকে আমি দিল্লি যাব, নিশ্চয়ই পায়ে হেঁটে যেতে পারবো না, ঠিক, পা অ্যালাউ করবে না আমাকে পায়ে হেঁটে। আমাকে কি করতে হবে? হয় ফ্লাইট নিতে হবে, নাহলে ট্রেন নিতে হবে, নাহলে বাস নিতে হবে, নাহলে প্রাইভেট কার নিতে হবে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কি ভেহিকেল না আমার জন্য, যার উপর আমি বসবো আর ও আমাকে নিয়ে চলে যাবে। ঠিক তেমনি যেহেতু এখানে জিওআই একটা হাইড্রোফিলিক বা ওয়াটার লাভিং, যাকে অ্যালাউ করছে না কি হাইড্রোফোবিক, তাহলে একেও আমাকে কারো উপরে বসাতে হবে, জিওআই কে, জিন অফ ইন্টারেস্ট কে, যে তোমাকে কি করবে এর মধ্যে নিয়ে চলে যাবে। তো সেটাই হচ্ছে কি ভেক্টর, সেটাই হচ্ছে কি ভেক্টরস। তো ভেক্টরস কে আমি কি বলবো? ইট ইজ দা ভেহিকেল। কি বলবো এটাকে আমি? ইট ইজ দা ভেহিকেল। ভেক্টরস হচ্ছে কি একটা ভেহিকেল, যার মাধ্যমে জিন অফ ইন্টারেস্ট এই ভেক্টরের উপরে বসবে, জিন অফ ইন্টারেস্ট কি করবে? ভেক্টরের উপরে বসবে, যেটাকে কি করবে? ডাইরেক্ট নিয়ে চলে যাবে কোথায়? ডাইরেক্ট নিয়ে চলে যাবে কোথায়? ডাইরেক্ট নিয়ে চলে যাবে কোথায়? এই সেলের মধ্যে। কোথায় চলে যাবে? এই সেলের মধ্যে। কথা বুঝে গেছো? তাহলে ভেক্টরস এর প্রথম কাজ হচ্ছে কি ইট অ্যাক্ট অ্যাজ, লিখতে শুরু করো সবাই, ইট অ্যাক্ট অ্যাজ ভেহিকেল। ভেহিকেলের মতো কাজ করছে কার জন্য? ফর দ্য জিন অফ ইন্টারেস্ট, জিন অফ ইন্টারেস্টের জন্য। কোথায়? টু এন্টার দ্য সেল, যাতে করে সে সেলের মধ্যে এন্টার করতে পারে। এতটা বুঝাতে পেরেছি আমি? আচ্ছা, এবার ভেক্টরস এর সম্বন্ধে দু তিনটে জিনিস আমাদেরকে জানতে হবে। দেখ, প্রথম কথা ভেক্টরস এর সাইজ খুব বড় হওয়া যাবে না। প্রথম যেটা আমি বলছি, ভেক্টরের যেটা সাইজ সেটাকে নট টু বিগ, নট টু বিগ, খুব বড় হওয়া যাবে না। কি? খুব বড় হওয়া যাবে না। যদি ভেক্টরের সাইজ খুব বড় হয়ে যায়, খুব বড় হয়ে যায়, তাহলে যখন ও এই সেলের মধ্যে এন্টার করবে তখন ও ভেঙেও যেতে পারে না, তখনও ভেঙেও যেতে পারে না। আমার উদ্দেশ্য ছিল জিন অফ ইন্টারেস্টকে সেলের মধ্যে ঢোকানো, আমার উদ্দেশ্য ছিল জিন অফ ইন্টারেস্টকে সেলের মধ্যে ঢোকানো, বাট যদি ঢোকানোর সময় ভেক্টরটাই ভেঙে যায় তাহলে জিন অফ ইন্টারেস্ট নষ্ট হয়ে গেল আমার, তাহলে তো আমার কোনো কাজই হলো না। তাহলে এমন সাইজের আমাকে ভেক্টর নিতে হবে যেন সাইজের খুব বড় না হয়, যাতে করে যখন সেলের মধ্যে এন্টার করছে ইজিলি এন্টার করতে পারে। আর এই যে ভেঙে যায় না, অনেক সময় কি হয় না, তুমি যদি বড় সাইজের ভেক্টরকে ইউজ করো জিন অফ ইন্টারেস্টকে ভেতরে ঢোকানোর জন্য, তখন কি হয়? তখন ভেক্টরটা ভেঙে যায়, আমরা শেয়ারিং বলি। কি বলি? আমরা শেয়ারিং বলি। এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। ঠিক, তাহলে আমাকে মাথায় রাখতে হবে কি ভেক্টরের সাইজ কি হতে হবে না, খুব বড় হলে কিন্তু চলবে না। ভেক্টরের সাইজ খুব বড় হলে চলবে না, বাট এতটুকুটা সাইজ থাকতেই হবে যেন ওর মধ্যে জিওআই ফিট হতে পারে। বাট অ্যাট লিস্ট, বাট কি বললাম? অ্যাট লিস্ট ইট ক্যান অ্যাকোমোডেট, ইট ক্যান কি বললাম? অ্যাকোমোডেট, স্পেলিং দেখে নেবা। ইট ক্যান অ্যাকোমোডেট কাকে? জিওআই, যেন এটা জিওআই কে নিজের মধ্যে অ্যাকোমোডেট করতে পারে, মানে এতটা যেন জায়গা থাকে যার মধ্যে জিন অফ ইন্টারেস্ট বসতে পারে। তাহলে আমি প্রথম জিনিস বললাম যে ভেক্টর একটা ভেহিকেল যেটা জিন অফ ইন্টারেস্ট কে কোনো সেলের মধ্যে এন্টার করতে হেল্প করছে, যার সাইজ খুব বড় হওয়া চলবে না, আর যেটাতে অ্যাট লিস্ট জিন অফ ইন্টারেস্ট অ্যাকোমোডেট মানে যেন বসতে পারে সেই জায়গাটা থাকা উচিত।
সেকেন্ড আমি বললাম ভেক্টরের একটা সাইড থাকতে হবে, যেটা আমি বলবো ও আর আই সাইড। কি বলবো স্যার? ও আর আই। হোয়াট ইউ মিন বাই স্যার ও আর আই? জেরক্স করতে গেছো তো দোকানে কোনো দিন, জেরক্স করতে আমরা সবাই যাই। জেরক্সের দোকানে যখন যাই, ধরো আমি বললাম যেমন এটা হচ্ছে আমার একটা ডকুমেন্টস, ঠিক আছে? ফোনটা হচ্ছে আমার ডকুমেন্টস। আমি কি করলাম, এই ফোনটা বা ডকুমেন্টসটা আমি জেরক্স মেশিনে দিলাম, একটা সুইচ দিল, এর কি হলো আর একটা কপি বানিয়ে চলে আসলো। আমার আরো কপি দরকার, আমি কপির নাম্বারকে বাড়িয়ে দিলাম, আরো অনেকগুলো কপি তৈরি হয়ে যাচ্ছে। তার মানে একটা জিনিসের অনেকগুলো কপি বানাচ্ছি আমি, রেপ্লিকেট করছি না? রেপ্লিকেট, ধরো আমি এখানে আছি, আমি একটা কাগজ, আমাকে জেরক্সের মেশিনের মধ্যে ঢুকে দেওয়া হলো, তাহলে আমার মতো অনেকগুলো কপি তৈরি হয়ে যাবে না? ঠিক অনেকগুলো রূপম স্যার চলে আসবে না তোমাদের মধ্যে? ঠিক তেমনি যদি অনেকগুলো কপি তৈরি করে যে জায়গাটা, তাহলে জেরক্স মেশিনটা কি আমার ওআরআই সাইট। জেরক্স মেশিনটা কি আমার ওআরআই সাইট। বা কোনো কাগজের কি ওআরআই সাইট, কোনো ডকুমেন্টসের কি ওআরআই সাইট। কারণ একটা ডকুমেন্টসের যে অনেকগুলো কপি বানাচ্ছে যে, তাকে আমরা কি বলবো? ওআরআই সাইট। ঠিক তেমনি একটা ভেক্টরের মধ্যে একটা সাইট থাকে, যাকে আমরা কি বলি? ওডি বলি, বা অরিজিন অফ রেপ্লিকেশন বলে। কি বলে কে? অরিজিন অফ রেপ্লিকেশন বলে। কি বলে কে? আমার সাথে বলো, অরিজিন অফ রেপ্লিকেশন। মানে এই পার্টিকুলার ওআরআই সাইটটা যেন অবশ্যই একটা ভেক্টরের মধ্যে থাকে, যাতে করে একটা ভেক্টর তার নিজের অনেকগুলো কপি বানাতে পারে। কি বললাম? যাতে করে একটা ভেক্টর তার নিজের অনেকগুলো কপি বানাতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, আর কি থাকতে হবে স্যার? আচ্ছা, ওআরআই সাইট হলো। এইবার তুমি ভালো করে দেখবা যে যদি আমি তোমাকে বলি যে কোনো একটা ভেক্টর আছে যার সাইজ খুব একটা বড় হওয়া চলবে না, যার মধ্যে অ্যাটলিস্ট একটা ওআরআই সাইট থাকতে হবে। যার মধ্যে কি থাকতে হবে? অ্যাটলিস্ট একটা ওআরআই সাইট থাকতে হবে। থার্ড থিং আমি বলছি, ওর মধ্যে মাল্টিপল ক্লোনিং সাইট থাকতে হবে। কি থাকতে হবে ওর মধ্যে? মাল্টিপল ক্লোনিং সাইট। কি বলো কে? মাল্টিপল এমসিএস। স্যার হোয়াট ইউ মিন বাই ক্লোনিং সাইট? ধরো আমি তোমাকে বললাম যে আমার এই জিওআইটা কোন একটা অ্যানিমালের মধ্যে ছিল, তো আমাকে কি করতে হবে? একটা কাঁচি নিয়ে যেতে হবে না? তোমাকে আমি এগুলো পড়েছি, যাকে আমরা কি বলি? রেস্ট্রিকশন এনজাইম বলি। সেই রেস্ট্রিকশন এনজাইমটা যাবে একটা পার্টিকুলার বেস সিকোয়েন্স, জিএএটিসি এরকম করে হয় বেস সিকোয়েন্স, ওই পার্টিকুলার বেস সিকোয়েন্সে কাট করবে, দিয়ে জিন অফ ইন্টারেস্টকে আলাদা করবে। আর যে কাঁচিটা মানে মলিকুলার সিজারটা বা রেস্ট্রিকশন এনজাইমটা জিন অফ ইন্টারেস্টকে কাটলো, সেটাকে দিয়ে আবার আমাকে ভেক্টরের মধ্যে কাটতে হবে। বুঝতে পারবে না কথা আমি কি বললাম? ধরো আমি তোমাকে একটু রিপিট করে দেখাচ্ছি, একটু রাফ করতে দাও আমাকে। ধরো আমি তোমাকে বললাম, ধরো আমি বলছি যে, ধরো আমি বললাম যে এটা ছিল কোনো একটা ভেক্টর, ঠিক আছে? আর এটা ছিল পেনে কারেন্টে চেঞ্জ করে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ছিল কোনো একটা ভেক্টর, আর এটা ধরনা ছিল কে? কোনো একটা জিওআই। কি? কোনো একটা জিওআই, জিন অফ ইন্টারেস্ট। একে তুমি একটা পার্টিকুলার রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে আলাদা করেছো। এবার তুমি সেই পার্টিকুলার রেস্ট্রিকশন এনজাইম দিয়ে তুমি কি করবা? এটাকে এখানে কাটবা। কি করবা? এখানে কাটবা, কেটে দিবা। যে কেটে দেওয়ার পরে ডিএনএ লাইগেজ বলে একটা এনজাইম হয়, যে কি করে? এটাকে এর মধ্যে বসিয়ে দিবে। তাহলে দেখতে এটা কি রকম হয়ে যাবে বলো তো? এটা দেখতে কি রকম হয়ে যাবে? এটা দেখতে এরকম হয়ে যাবে না? এটা দেখতে এরকম হয়ে যাবে না? ভালো করে দেখো তো, যে এই পার্টিকুলার জায়গাটা কেটে গেছে আর এখানে জিন অফ ইন্টারেস্ট কি হয়েছে? সে বসে গেছে। ঠিক, এটাকে আমি কি বলি? রিকম্বিনেন্ট বলি। কি বলি আমি একে? রিকম্বিনেন্ট। কারণ এটা কি ছিল? অরিজিনাল ছিল। একে কেটে দিয়ে আমি জিন অফ ইন্টারেস্টকে বসিয়ে দিলাম, মানে চেঞ্জ করে দিলাম, তাহলে একে কি করলাম? রিকম্বিনেন্ট ভেক্টর বললাম। তার মানে হচ্ছে এই যে পার্টিকুলার একটা ভেক্টর ছিল, যেখানে আমি জিন অফ ইন্টারেস্টকে ফিট করার জন্য বা ইনসার্ট করার জন্য রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করলাম, যাতে জায়গাটা বানালাম যেন এই গিয়ে এখানে বুঝতে পারে। কোন একটা ভেক্টরের মধ্যে আমি এমন একটা রেস্ট্রিকশন এনজাইম ইউজ করলাম, যাতে করে ভেক্টরের পার্টিকুলার জিন সিকোয়েন্সটা কাট হয়, কেটে যায়, এবং তার মধ্যে জিওআই গিয়ে ফিট হতে পারে। তাহলে এই যে আমি কোন একটা পার্টকে কাটলাম, কি করলাম? কাটলাম ভেক্টরে। ঠিক, এই কাটার জন্য একটা স্পেশাল সিকোয়েন্সের দরকার। ধরো আমি তোমাকে বললাম আমি রেস্ট্রিকশন এনজাইম কাকে ইউজ করলাম? ধরো আমি বললাম ইকোআর1 কে ইউজ করলাম। কাকে ইউজ করলাম? ইকোআর1। তো ইকোআর1 যে রেস্ট্রিকশন এনজাইম, সেটা একটা পার্টিকুলার বেস সিকোয়েন্সেই কাটে, যাকে আমরা কি বলি? জিএএটিটিসি। তার মানে যদি এই ভেক্টরটার মধ্যে এখানে জিএএটিটিসি থাকতো, তাহলে রেস্ট্রিকশন এনজাইম ইকোআর1 একে গিয়ে কাট করতো আর একে গিয়ে ফিট করতো। তার মানে একটা স্পেশাল সিকোয়েন্স দরকার না রেস্ট্রিকশন এনজাইমকে কাট করার জন্য? যদি রেস্ট্রিকশন এনজাইমের স্পেশাল সিকোয়েন্সই না থাকে, স্পেশাল জিন সিকোয়েন্সই না থাকে, তাহলে রেস্ট্রিকশন এনজাইমকে কাট করবে না। আর কাট করতে না পারলে জায়গায় তৈরি হচ্ছে না, কোথায় কে জিওআই লাগবে? আগে কাট করে ফাঁকা করবে জায়গাটা, তারপর তো জিওআই গিয়ে ওখানে ফিট করবে, ইনসার্ট করবে, মানে ঢুকে যাবে।
বাট একে তো কাটতে হবে, তো কাটার জন্য কি দরকার, স্পেশাল কি জিন সিকোয়েন্স দরকার, একে আমরা বলি কি মাল্টিপল সিকোয়েন্স বলি। কি বলি আমরা, কে মাল্টিপল সিকোয়েন্স বলি। ধরুন আমি তোমাকে বললাম যে কোন একটা ভেক্টর আছে, এই ভেক্টরের মধ্যে এখানে ধরো না GAATTC আছে, GAATTC, তাহলে ইকুয়াল ওয়ান আসবে, একে কাট করে দিবে, এখানে কে GY কে ফিট করে দিবে। ধরো আমি বললাম যেমন এখানে একটা আমি ডায়াগ্রাম বানিয়ে লিখেছি, দেখো একটা ভেক্টর বানিয়েছি, তাকে বলে PBR322। এটা একটু পরে ডিটেইলসে বোঝাচ্ছি, এখন শুধু একটু বলে দিই। এটা একটা ভেক্টর বানিয়ে লিখেছি আমি, যাকে বলে PBR322। ধরো আমি বললাম এই ভেক্টরের মধ্যে দেখো এই যে পার্টিকুলার জায়গাটা, এই যে পার্টিকুলার জিনটা, এটা কার জন্য আছে, PST1 এর জন্য। PST1 টা কি, একটা স্যার রেস্ট্রিকশন এনজাইম। কি PST1 টা কি স্যার, একটা রেস্ট্রিকশন এনজাইম, যেটাকে যদি আমি ইউজ করি তাহলে ও এসে কোথায় কাট করবে, এই ভেক্টরকে এই জায়গায় কাট করবে। যেমন এখানে আছে বাম H1, কোথায় আছে বাম H1, দেখো একটা জায়গা লিখেছি বাম H1। তাহলে বাম H1 কি স্যার, একটা রেস্ট্রিকশন সাইট, যেখানে এই রেস্ট্রিকশন এনজাইমটা এসে কি করবে, এখানে কাজ করবে। কথা বুঝতে পারলো না? যেমন ধরো আমি এখানে লিখেছি SAL1, কি লিখেছি SAL1। তাই যদি আমি SAL1 রেস্ট্রিকশন এনজাইমকে ইউজ করি, তো SAL1 রেস্ট্রিকশন এনজাইম এসে এখানে কে কাট করবে, এই জায়গাটাতে কি করবে, ও এসে বসবে। কথা বুঝতে পারছো আমি কি বললাম? তার মানে এগুলো হচ্ছে একটা ভেক্টরের অনেকগুলো সাইট যেখানে ক্লোন করা যাবে, ওই জন্য আমি লিখেছি মাল্টিপল ক্লোনিং সেন্টার সাইট, মাল্টিপল ক্লোনিং সাইট। তাহলে MCS মানে কি বললাম, মাল্টিপল ক্লোনিং সাইট। তার মানে এখানে এটা একটা সাইট, এটা একটা সাইট, এগুলো সাইট, এগুলো সাইট, প্রত্যেকটা কি একটা সাইট, মাল্টিপল ক্লোনিং সাইট। তাহলে একটা ভেক্টর আমি তাকেই বলবো যেখানে অনেকগুলো ক্লোনিং সাইট থাকবে। বাট একটা জিনিস মাথায় রাখবা, ধরো এখানে বললাম এখানেও PST1 আছে, আবার এখানেও PST1, এখানেও PST1, অনেকগুলো PST1 মানে অনেকগুলো একই টাইপের রেস্ট্রিকশন এনজাইমের সাইট হলে সেটা আবার ভালো ভেক্টর না। কারণ কি স্যার, আপনি এখনই বললেন যে মাল্টিপল ক্লোন সেন্টার হলে তো ভালো, সাইট হওয়া ভালো, আবার আপনি বলছেন একটাই জিনিসের বারবার কপি হওয়া ভালো না। এখানে দেখো PST একটাই আছে, PST1 একটাই আছে। এবার ধরে নাও এখানে একটা PST1 আছে, ধরে নাও এখানেও একটা আছে, এখানেও আছে। তাহলে আর তুমি যদি PST1 কে রেস্ট্রিকশন এনজাইম মতো ইউজ করো, তাহলে ও এখানেও কাট করবে, এখানেও কাট করবে, এখানেও কাট করবে, এখানেও কাট করবে। তাহলে আলটিমেটলি কি হবে, যখন ভেক্টরটাকে কেটে টুকরো টুকরো করে দেবে না, তো কোনো কাজ হবে, হবে না। তার মানে ভেক্টর এমন হওয়া উচিত যে যেখানে অনেকগুলো ক্লোনিং সাইট তো থাক, বাট একটা রেস্ট্রিকশন এনজাইমের একটাই সাইট থাকা ভালো। কথা বুঝতে পারলো না? যদি একটা রেস্ট্রিকশন এনজাইমের একের বেশি সাইট থাকে, আরেকবার আমি বোঝাচ্ছি, ধরো এখানে বাম H1 এর এটা হচ্ছে সাইট, এখানে বাম H1 আছে, তুমি যদি বাম H1 রেস্ট্রিকশন এনজাইম নাও, ও এসে এখানে কাট করবে, এখানে জিন অফ ইন্টারেস্ট কে অ্যাড করবে, এখানে জিন অফ ইন্টারেস্ট কে অ্যাড করবে। বাট ধরে নাও এখানেও একটা বাম H1 তো আছেই, এখানেও ধরে নাও একটা বাম H1 আছে, দুটো হয়ে গেল। এবার তুমি যদি বাম H1 রেস্ট্রিকশন এনজাইম দাও, ও এখানেও কাট করবে, এখানেও কাট করবে, তাহলে ভেক্টরটা দুটো ভাগে ভেঙে গেল না, ভেক্টর ফ্র্যাগমেন্ট হয়ে গেল না। তার মানে কি, মাল্টিপল ক্লোনিং সাইট থাকা ভালো, বাট এটা হওয়া উচিত যে একটা রেস্ট্রিকশন এনজাইমের একটাই সাইট থাকা উচিত, একটাই সাইট থাকা উচিত। এমনটা যেন না হয় একটা রেস্ট্রিকশন এনজাইমের অনেকগুলো সাইট আছে, তাহলে আবার ভেক্টরকে কেটে টুকরো টুকরো করে দেবে। কথা বুঝতে পেরেছো? এই ছিল ভেক্টরের ব্যাপারে গল্প। এবার আমরা একটা স্পেশাল ভেক্টর সম্বন্ধে পড়বো, যাকে আমরা বলবো কি PBR322। কি বলবো আমরা ওকে, PBR322, যাকে আমরা কি বলবো প্লাজমিডও বলতে পারি। কি বলতে পারবো আমরা ওকে, প্লাজমিডও বলতে পারি। আমরা টাইম দাও, বোর্ডটা একটু রাফ করে দিই। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবা, আমি রিপ্লাই করে দেবো, 1 to 1 রিপ্লাই করে দেবো, দ্যাটস মাই প্রমিস। ঠিক, যদি কোনো সমস্যা হয়, যদি কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে, তুমি আমাকে ভিডিও টাইমিংটা বলে দেবো, আমি বা আমাকে ডিরেক্টলি কোশ্চেনটাও জিজ্ঞেস করতে পারো। ঠিক, আমি ডিরেক্টলি তোমাদেরকে রিকল মানে তোমাদের কাছে পৌঁছে যাবো, যেভাবে হোক না কেন, আমি রিপ্লাই করে হোক বা ছোট্ট ভিডিও বানিয়ে হোক, আমি ঠিক তোমাদের কাছে পৌঁছে যাবো। ঠিক আছে, এবার আমরা পড়বো কাকে, প্লাজমিডকে শুরু করবো। কাকে শুরু করবো আমরা এবার, প্লাজমিড। কি হচ্ছে প্লাজমিডটা কি? এবার হচ্ছে প্লাজমিডটা কি, দেখো প্লাজমিড হচ্ছে, তোমাদের সামনে একটা প্লাজমিড অলরেডি বানিয়ে রেখেছি, যেটা নাম হচ্ছে কি PBR322। কি নাম, 322। প্রথম কথা, প্লাজমিড ইজ আ টাইপ অফ ভেক্টর। কি বললাম, প্লাজমিড ইজ এ টাইপ অফ ভেক্টর। ধর আমি বললাম, এটা আমি বলছি এখন প্লাজমিড পড়বো, প্লাজমিড কিছু না, ইট ইজ এ টাইপ অফ ভেক্টর। কি বললাম, ইট ইজ এ টাইপ অফ ভেক্টর, ইট ইজ এ টাইপ অফ ভেক্টর। আচ্ছা, মানে একটা ভেক্টরের টাইপকে আমরা প্লাজমিড বলছি। প্লাজমিড কোথায় থেকে পাওয়া যায়? মেইনলি স্যার ব্যাকটেরিয়া যেগুলো হয়, কি হয় স্যার, ব্যাকটেরিয়া হয় বা ইস্ট হয়। ব্যাকটেরিয়া বা ইস্টের বডিতে কি পাওয়া যায় স্যার, ব্যাকটেরিয়া বা ইস্টের বডিতে কি পাওয়া যায় স্যার, প্লাজমিডকে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা প্লাজমিডের মধ্যে এই প্লাজমিডটার যদি আমি কথা বলি, এই প্লাজমিডটার নাম হচ্ছে PBR322। কি নাম, PBR322। স্যার এর নামটা আগে আমরা বোঝাবো তো, PBR322 মানে কি। P যদি হয়, P ফর হচ্ছে, দেখো লিখে দিয়েছেন P ফর প্লাজমিড, মনে রাখবো, P ফর কি, প্লাজমিড। স্যার BR লিখেছেন, B
বিআর মানে হচ্ছে সেই সায়েন্টিস্টটা যে এই প্লাজমিডটাকে ডিসকভার করেছিল। বিআর মানে হচ্ছে সেই সায়েন্টিস্ট যে প্লাজমিডটাকে ডিসকভার করেছিল। বি ফর কি হয়, বি ফর কি হয়, বোলভেরি এন্ড আর ফর রড্রিগু। কি বোলভেরি এন্ড আর ফর রড্রিগু, বোলভেরি এন্ড রড্রিগু। তার মানে পি দিয়ে প্লাজমিড, বি দিয়ে বোলভেরি, আর ফর রড্রিগু, মানে বোলভেরি এবং রড্রিগু নামে দুজন সায়েন্টিস্ট এই প্লাজমিডটাকে ডিসকভার করেছিল। স্যার 322 লিখেছেন, ওটা কি? ওটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। ধরো আমি তোমাকে বললাম, আমরা সবাই স্কুলিং করেছি, ধরো এটাকে লাস্টেরটাকে আমি কি বলি? ইন্ডেক্স নাম্বার। কি বলি আমি এটাকে? ইন্ডেক্স নাম্বার। ধরো আমি বললাম, আমি যখন স্কুলে পড়তাম আমার রোল ছিল কত? ওই ধরো না 4 5 6 7 এরকম ছিল। আমি ফার্স্ট বয় ছিলাম না, আমি পড়াশোনায় কোনোদিন ভালো ছিলাম না, এভারেজ ছিলাম, ঠিক? তো ধরো আমি বললাম তোমাকে যে 322 এটাকে বলে ইন্ডেক্স নাম্বার। যখন আমি স্কুলে ছিলাম আমার ধরো রোল সাপোজ ছিল 6, তাহলে যখনই প্রেজেন্ট করতো 1 2 3 4 5 6, তখন আমি বলতাম ইয়েস স্যার বা ম্যাম, যাই হোক না কেন। তাহলে আমার একটা পার্টিকুলার নাম্বার ছিল না, ওই নাম্বারটাকে আমি বলতাম রোল নাম্বার। ঠিক তেমনি এই প্লাজমিডের একটা পার্টিকুলার নাম্বার হয় যাকে আমরা ইন্ডেক্স নাম্বার বলি। কি বলি আমরা? ইন্ডেক্স নাম্বার। তো এই যে পিবিআর 322 এর মানে হচ্ছে পি ফর প্লাজমিড, বি ফর বোলভেরি, আর ফর রড্রিগু, দুটো সায়েন্টিস্টের নাম, আর 322 কি হচ্ছে ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে? আচ্ছা, তো প্লাজমিড কি স্যার? প্লাজমিড হচ্ছে একটা ইজ এ টাইপ অফ ভেক্টর যেটা ব্যাকটেরিয়া বা ইস্ট থেকে কি হয়? আইসোলেট করা হয়। কি করা হয়? ব্যাকটেরিয়া বা ইস্ট থেকে ওকে আইসোলেট করা হয়। মনে রাখবা, ধরো আমি বললাম যদি আমি একটা টিপিক্যাল ব্যাকটেরিয়া বানাই, ঠিক? এটা ধরো না ব্যাকটেরিয়ার কি নিজস্ব নিউক্লিয়াস, ব্যাকটেরিয়ার নিজস্ব নিউক্লিয়াস। এই ব্যাকটেরিয়ার নিজস্ব নিউক্লিয়াস ছাড়াও ব্যাকটেরিয়ার মধ্যে এক্সট্রা সার্কুলার ডিএনএ থাকে। কি এই যে এটা কি? এক্সট্রা সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে। এক্সট্রা সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে। একে আমরা কি বলি? একে আমরা কি বলি? প্লাজমিড বলি। কি বলি আমরা? একে প্লাজমিড বলি। আর যতগুলো আমরা জিন ট্রান্সফার করতে হয় তার জন্য আমরা মেইনলি এই প্লাজমিডকে ইউজ করি, যেটা ব্যাকটেরিয়া বা ইস্টের মধ্যে পাওয়া যায়। ঠিক? তো প্লাজমিড হচ্ছে একটা এক্সট্রা সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। আর যেহেতু প্লাজমিড আমি বললাম ইজ এ টাইপ অফ ভেক্টর, তাহলে ভেক্টরে যা যা ক্যারেক্টারের মধ্যে থাকবে, ভেক্টরে যা যা ক্যারেক্টারের মধ্যে থাকবে, কি কি ক্যারেক্টার ছিল স্যার? এর সাইজ খুব বড় হবে না, সাইজ মিডিয়াম হবে, যাতে করে জিন অফ ইন্টারেস্ট এর মধ্যে আটকে যেতে পারে। প্রথম কথা। সেকেন্ড স্যার, এর মধ্যেও কি থাকবে স্যার? এর মধ্যে ওআরআই সাইট থাকবে। কি থাকবে? ওআরআই সাইট থাকবে। কি থাকবে? ওআরআই সাইট থাকবে, মানে অরিজিন অফ রেপ্লিকেশন, জেরক্স মেশিন, একটার অনেকগুলো কপি বানাতে পারবে। এরও কি করতে পারবে? অনেকগুলো কপি বানাতে পারবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, আর থার্ড কি বললাম আমি? মাল্টিপল ক্লোনিং সাইট। এর মধ্যে কি থাকতে হবে? মাল্টিপল ক্লোনিং সাইট। এবার দেখো, ঠিক এই যে কথাগুলো আমি বললাম, ওআরআই সাইট থাকতে হবে। কি বললাম? ওআরআই সাইট থাকতে হবে, মাল্টিপল ক্লোনিং সাইট থাকতে হবে, খুব সাইজে বড় হবে না, বাট এতটা বড় হবে যেন ওর মধ্যে জিন অফ ইন্টারেস্টটা অ্যাড হয়ে যেতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? ঠিক এই কথাগুলোকেই দেখো আমি এর মধ্যে ডায়াগ্রামই বানিয়ে রেখেছি। এটা এনসিইআরটিতেও দেওয়া আছে তোমাদের এই ডায়াগ্রামটা, যেখানে এই ইকোলাই যে ক্লোনিং ভেক্টর, দেখো আমি তোমাকে কি বলছি, ছোট্ট একটা জিনিস ভালো করে বোঝো। আমি ছোট্ট একটা জিনিস বলছি। ধরো আমি তোমাকে বললাম এটা কোনো প্লাজমিড ছিল, ঠিক? আর এটা ছিল জিন অফ ইন্টারেস্ট। ভালো করে বুঝো, এটা ছিল প্লাজমিড, এটা ছিল জিন অফ ইন্টারেস্ট। আমি কি করলাম? এই প্লাজমিডের এই পার্টটুকুটাকে কেটে দিলাম কোন একটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। আমি কি করলাম? প্লাজমিডের এই পার্টটুকুটাকে কেটে দিলাম কোন একটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। দিয়ে আমি কি করলাম? এই ডিএনএ লাইগেজ দিয়ে এই জিন অফ ইন্টারেস্ট, এটা কি ছিল আমার? জিওআই, জিন অফ ইন্টারেস্ট, এটাকে আমি এর মধ্যে অ্যাটাচ করে দিলাম। তাকে দিয়ে? ডিএনএ লাইগেজকে দিয়ে। তাই রেস্ট্রিকশন এনজাইম কি করলো? কাটতে সাহায্য করলো। কেন কাটতে পারলো প্লাজমিডকে রেস্ট্রিকশন এনজাইম? আজকেই বুঝিয়েছি। কারণ প্লাজমিডের মধ্যে দেখো অনেকগুলো রেস্ট্রিকশন সাইট আছে। রেস্ট্রিকশন সাইট মানে স্যার যে পার্টিকুলার জায়গায় রেস্ট্রিকশন এনজাইমকে কি করবে? কাটগুলো করবে। ঠিক? যদি এই জায়গায় ধরো আমি এইখান থেকে কাট PST1 এর সাইট, যদি আমি PST1 রেস্ট্রিকশন এনজাইমকে নিই তাহলে ও এই জায়গায় কেটে দিবে। এটা বাম H এর সাইট, যদি আমি বাম H1 রেস্ট্রিকশন এনজাইম নিই তাহলে ও এখানে সে কাট করবে। তাহলে ঠিক তেমন ধরো এখানে কোন একটা ভেক্টর ছিল, সে ভেক্টরকে কাট করলো কোন রেস্ট্রিকশন এনজাইম, আর সেখানে ডিএনএ লাইগেজ কি করলো? এই জিন অফ ইন্টারেস্ট এর মধ্যে জুড়ে দিল। একে আমরা কি বলি? রিকম্বিনেন্ট। আজকে বলেছি, এটুকু আজকে বুঝিয়েছি। এবার আমাকে এর অনেকগুলো কপি বানাতে হবে। কি করতে হবে? এর অনেকগুলো কপি। এর কি বানাতে হবে? আমাকে উই হ্যাভ টু মেক মেনি কপি। কি বানাতে হবে? অনেকগুলো কপি বানাতে হবে। আর এই কপিটা মানে যে জেরক্সের অনেকগুলো জেরক্স করতে হবে, কপিটা কে বানাবে? এই কপিটা কে বানাবে বলো? এই কপিটা করবে কে? ওআরআই সাইট করবে। কি করবে? ওআরআই সাইট। এই ওআরআই সাইটটাই কি করবে? এই ওআরআই সাইটটাই কি করবে? এই যে রিকম্বিনেন্টটা তৈরি হয়েছে এর অনেকগুলো কপি বানাবে। দেখো আমি বানাচ্ছি অনেকগুলো কপি। ধরো এরকম আছে, এরকম আছে,
দেখো অনেকগুলো আমি কপি বানাচ্ছি আর প্রত্যেকটা জায়গা থেকে আছে জিন অফ ইন্টারেস্টকে অ্যাড করে দিলাম। কি করলাম এর জিন অফ ইন্টারেস্টকে দেখো আমি অ্যাড করে দিয়েছি, দেখো জিন অফ ইন্টারেস্টকে আমি অ্যাড করে দিয়েছি। কথা বুঝতে পারছো? তাহলে এই যে একটা থেকে চারটে বানালাম, এই যে একটা থেকে চারটে বানালাম, এটা কার জন্য পসিবল হচ্ছে? এই ওআরআই সাইডটার জন্য। কার জন্য হচ্ছে? এই ওআরআই সাইডটার জন্য। কথা ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবার এই ওআরআই সাইডটার পাশেই তুমি দেখো রোপ বলে একটা জিন লিখেছি আমি, দেখো রোপ। রোপ কি? রোপ। স্যার রোপ কি? রোপ হচ্ছে এমন একটা জিন সিকোয়েন্স যে একটা প্রোটিন বানায়। রোপ হচ্ছে এমন একটা জিন সিকোয়েন্স যে কি বানায়? একটা প্রোটিন বানায়। কি বানায়? একটা প্রোটিন বানায়, যেটা কি করে? এর এই যে রেপ্লিকেশন, এই রেপ্লিকেশনে হেল্প করছে। কি করছে? একটা রেপ্লিকেশনে হেল্প করছে। তার মানে হচ্ছে স্যার, তার মানে হচ্ছে এটুকু যে রোপ হচ্ছে একটা স্পেশাল জিন সিকোয়েন্স যেটা ওআরআই এর সাথেই থাকছে, যেটা একটা প্রোটিন বানাচ্ছে, যেটা ওআরআই এর যে কাজ রেপ্লিকেশন তাতে সাহায্য করছে। কথা বুঝে গেছো? যেমন তুমি দেখো রোপের মধ্যেও একটা সাইট আছে, রোপের মধ্যেও একটা কি আছে? ক্লোনিং সাইট আছে, যেটাকে আমরা PVU2 বলছি। যদি আমি রেস্ট্রিকশন এনজাইম PVU2 ইউজ করি, তাহলে ও আবার রোপকেই কেটে দেবে। ও আবার কি করবে? রোপকেই কেটে দেবে। কথা বুঝে গেছো? আচ্ছা, এবার ধরে নাও, তাহলে বুঝে গেলাম যে একটা জিন অফ ইন্টারেস্ট ছিল, ভেক্টরকে কাট করলাম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, ভেক্টরকে কাট করলাম, সেখানে আমি কাকে এন্টার করলাম? জিন অফ ইন্টারেস্টকে। কার দ্বারা? ডিএনএ লাইগেজের দ্বারা। আর কি করলাম? অনেকগুলো কপি বানালাম ওআরআই সাইট দ্বারা। এবার কথা হচ্ছে স্যার, আপনি যে এই যে জিন অফ ইন্টারেস্টকে এখানে অ্যাটাচ করলেন, আপনি যে এই যে জিন অফ ইন্টারেস্টকে আপনি এখানে যে অ্যাটাচ করলেন, ঠিক আছে, তাহলে কি কোনো এফেক্ট হবে না এর মধ্যে? এর মধ্যে কি কোনো এফেক্ট হবে না? দেখো, যদি একটা, ধরুন আমি PBr320 এর কথা বলছি, এই যে প্লাজমিডটা আছে, এই যে প্লাজমিডটা আছে, ভালো করে দেখো তো, এই যে প্লাজমিডটা আছে, এই প্লাজমিডের দেখো দুটো জায়গা দেখো ভালো করে। এই যে পার্টটুকুটা দেখো আমি লিখেছি AMP মাথার মধ্যে R, এর মানে কি? অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন। কি? অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন। কি বলে? কে? অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন। আর আরেকটা দেখো আমি লিখেছি TETR মাথার উপরে। TET মানে হচ্ছে টেট্রাসাইক্লিন, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্ট। যেখানে দেখো এরও মাথার উপরে R, এরও মাথার উপরে R, তার মানে কি? এই যে R আর এই যে R মানে কি? রেজিস্ট্যান্স। মানে অ্যাম্পিসিলিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। অ্যাম্পিসিলিন কি? একটা অ্যান্টিবায়োটিক। টেট্রাসাইক্লিনও কি? একটা অ্যান্টিবায়োটিক। অ্যাম্পিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিনও কি? একটা অ্যান্টিবায়োটিক। কথা বুঝে গেছো? তো এই দুটো অ্যান্টিবায়োটিককে ধর আমি বললাম যে আমি একটা ব্যাকটেরিয়া, ঠিক? এবার আমাকে যখনই অ্যান্টিবায়োটিক দেবে মারা যাব। এবার ধরো যে অ্যান্টিবায়োটিকটা আমাকে পার্টিকুলারলি দেওয়া হচ্ছে, আমি যদি তার রেজিস্ট্যান্স জিনকে আমার মধ্যে রাখি, রেজিস্ট্যান্স মানে কি? বাধা দেয়। রেজিস্ট্যান্স মানে কি? বাধা দেয়। ধরো আমি একটা ব্যাকটেরিয়া, আমাকে অ্যাম্পিসিলিনের মধ্যে রাখলো, আমি মারা যাবো, আমি মারা যাবো আমি। বাট যদি আমি ব্যাকটেরিয়া হওয়া সত্ত্বেও আমার মধ্যে যদি অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনটা চলে আসে, অ্যাম্পিসিলিনকে যে রেজিস্ট করবে, যে বাধা দিবে, ওই পার্টিকুলার জিনটা যদি আমার মধ্যে চলে আসে, তারপরে যদি আমাকে অ্যাম্পিসিলিনের মধ্যে রাখে, তাহলে কি আমার কোনো ক্ষতি হবে? আমার কোনো ক্ষতি হবে না। কারণ কি? আমার মধ্যে যদি একবার অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন চলে আসে, তারপর আমাকে অ্যাম্পিসিলিনের মধ্যে ডুবিয়েও যদি রেখে দেয়, তবুও আমার কোনো ক্ষতি হবে না, কারণ আমার কাছে কি আছে? অ্যাম্পিসিলিনের রেজিস্ট্যান্ট জিন আছে। ঠিক তেমনি যদি ধরুন আমি বললাম আমি একটা কি? প্লাজমিড, আমার মধ্যে কি আছে? ভেক্টর। আমি একটা ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে? আমার মধ্যে কি আছে? আমি একটা ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে? ভেক্টর আছে বা প্লাজমিড আছে। ঠিক, প্লাজমিডটা তো ভেক্টর। এবার ধরো আমার প্লাজমিডের মধ্যে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন আছে। স্যার টেট্রাসাইক্লিনটা কি? টেট্রাসাইক্লিনটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। টেট্রাসাইক্লিনটাও কি? একটা অ্যান্টিবায়োটিক। তা যদি আমার মধ্যে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনও থাকে, সেই পার্টিকুলার জিনটা থাকার জন্য আমাকে যদি টেট্রাসাইক্লিনের মধ্যে ডিপ করে দেওয়া হয়, ডুবিয়ে দেওয়া হয়, আমার কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ এর মধ্যে রেজিস্ট্যান্ট জিন আছে। তার মানে যতক্ষণ রেজিস্ট্যান্ট জিন আছে, পার্টিকুলারলি যেমন এই প্লাজমিডটার কাছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে, তুমি দেখে অ্যাম্পিসিলিনের মধ্যে ডুবিয়ে রাখো, কোনো ক্ষতি হবে না, মানে মারা যাবে না। যদি ইন স্পাইট অফ হ্যাভিং দিস ইজ অ্যান অ্যান্টিবায়োটিক, অ্যাম্পিসিলিন কি? অ্যান্টিবায়োটিক, কিন্তু যেহেতু ওর মধ্যে ওই অ্যান্টিবায়োটিককে রেজিস্ট করা জিন আছে, যেহেতু ওর মধ্যে কি আছে? ওই অ্যান্টিবায়োটিককে রেজিস্ট করা জিন আছে, সেই জন্য এর কোনো ক্ষতি হবে না। যেমন এটা কি? টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন। তাহলে যদি এর মধ্যে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন আছে, একে তুমি যদি টেট্রাসাইক্লিনের মধ্যেও রাখো, তাহলে এর কোনো ক্ষতি হবে না। কথা বুঝতে পারছো আমি কি বললাম? আচ্ছা, এবার ধরে নাও তুমি কোনো একটা জিন অফ ইন্টারেস্ট নিয়েছো, সেটাকে অ্যাড করবে কোথায়? তুমি প্লাজমিডের মধ্যে অ্যাড করবা। কোথায় অ্যাড করবে? তুমি প্লাজমিডের মধ্যে অ্যাড করবা। সেটা তো আমরা করলাম। জিন অফ ইন্টারেস্ট কোথায় অ্যাড করলাম? প্লাজমিড আর ভেক্টরের মধ্যে অ্যাড করছিলাম। আচ্ছা, ধরো না আমি বললাম
যে তুমি জিন অফ ইন্টারেস্টটাকে কাট করার জন্য, তুমি জিন অফ ইন্টারেস্টটাকে কি করার জন্য, কাট করার জন্য ধরে নাও আমি তোমাকে বললাম যে তুমি PVU1 এর ইউজ করেছো। কাকে ইউজ করেছো তুমি এই PVU1 কে ইউজ করেছো। কাকে? তুমি এই জিন অফ ইন্টারেস্টকে কাট করার জন্য। তার মানে তুমি কোন একটা ফরেন জিন অফ ইন্টারেস্টকে কাট করার জন্য তুমি যে রেস্ট্রিকশন এনজাইমটা ইউজ করেছো সেটা কোনটা? PVU1। কে? PVU1। তাহলে ওই এসে কি করবে? রেস্ট্রিকশন এনজাইমকে কাটবে। ওই PVU1 ও কাকে কাটবে? প্রথমে জিন অফ ইন্টারেস্টকে কাটবে, প্রথমে জিন অফ ইন্টারেস্টকে কাটবে, আর ওই সেম PVUI সেম PVUI কাকে কাটবে? এই অ্যাম্পিসিলিনের মধ্যে এই জিনটাকে কেটে দিবে। এখানে এই জিনটাকে কি করবে? এখানে এই স্পেশাল সিকোয়েন্সকে কি করবে? এখানে কেটে দিবে। কারণ এখানে কাটবে কেন? যাতে করে জিন অফ ইন্টারেস্টটাকে অ্যাড করতে পারে, যাতে করে কি করতে পারে? জিন অফ ইন্টারেস্টকে অ্যাড করতে পারে। তার মানে আমার পয়েন্ট হচ্ছে এটুকুটা, যখন আমি ধরুন আমি বললাম অ্যাম্পিসিলিনের মধ্যে, এই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্সের মধ্যে, এই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনের মধ্যে PVU1 এই সিকোয়েন্সটা ছিল, আর যেহেতু এই এনজাইমটা আমি ইউজ করছি তাহলে এটাকে কি করবে? জায়গাটা কেটে দিবে। তাহলে যদি একবার অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনের মধ্যে এই একটা সিকোয়েন্সকে কেটে দিয়ে এখানে যদি জিন অফ ইন্টারেস্টকে অ্যাড করে দেয় ডিএনএ লাইগেজের মাধ্যমে, তাহলে কি অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনটা কি আর ফাংশনাল থাকবে? থাকবে না। কথা বুঝতে পারলো না? আমি বললাম এই জিনটা ছিল বলে প্লাজমিডটা কি ছিল? অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট ছিল। এবার তুমি ওই জিনটার মধ্যে কাটাকাটি করে দিয়েছো, ওই জিনটাকে তুমি কোনো একটা পার্টকে কেটে সরিয়ে দিয়েছো, তাহলে ওই জিনটা কি আর অ্যাক্টিভ থাকবে? ও কি আর অ্যাম্পিসিলিনকে রেজিস্ট করতে পারবে? পারবে না। এই ঘটনাটাকে কি বলে? ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন বলে। কি বলে কে? আমি লিখে দিচ্ছি, কি বলে কে? ইনসারশনাল। কি বলে কে? ইনসারশনাল। কি বলে কে? ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। কি বলে? ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন বলে। আচ্ছা, ইনসারশনাল স্যার নাম মানেটা বোঝান তো। যতক্ষণ এই জিনটা ছিল ততক্ষণ এই প্লাজমিডটা অ্যাম্পিসিলিনকে রেজিস্ট করছিল, যতক্ষণ এই জিনটা ছিল ততক্ষণ অ্যাম্পিসিলিনকে রেজিস্ট করছিল। ঠিক আছে? যখনই ওই পার্টিকুলার যখনই ওই রেস্ট্রিকশন এনজাইমটা সেকে কাট করে দিল এখানে, কারণ ওর সিকোয়েন্স ছিল এটা, তাহলে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনটা কি হলো? নষ্ট হয়ে গেল। আর তার উপরে তুমি জিওআই কে কি করলে? অ্যাড করে দিলা, তাহলে পুরো ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে গেল। তাহলে জিওআই কে ইনসার্ট করানোর জন্য, জিওআই কে ইনসার্ট করানোর জন্য তুমি একে কাট করলা, আর ইনসার্ট করিয়ে দেওয়া মাত্রই এ আর কি নিজের কাজটা হারিয়ে দিল না? ইনঅ্যাক্টিভ হয়ে গেল না? এই জিনটা যদি এই জায়গায় কাটটা না হতো, যদি এই জায়গায় কাটটা না হতো, তাহলে এই জিনটা কি করতো? একে অ্যাম্পিসিলিন থেকে প্রোটেক্ট করে রাখতো। যদি এখানে যেহেতু এখানে কাট হয়ে গেল আর এখানে জিন অফ ইন্টারেস্ট অ্যাড হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল, অ্যাড মানে কি ইনসার্ট হয়ে গেল, সেজন্য এই জিনটা কি আর কাজ করতে পারবে? নিজের কাজ করতে পারবে না। ওই জন্যটা কি হয়ে গেল? ইনসার্টের জন্য ইনঅ্যাক্টিভ হয়ে গেল। ওই জন্য বলছে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। স্যার আরেকটা দিয়ে বোঝান। ধরে নাও আমি বললাম এই পুরো প্রসেসটা আমি বাম H1 কে ইউজ করেছি। কাকে ইউজ করেছি? জিওআই কে কাটার জন্য, ভেক্টরকে কাটার জন্য কাকে ইউজ করেছি? আমি বাম H1 কে ইউজ করেছি। তাহলে বাম H1 কে যদি ইউজ করি তাহলে ওই যে পার্টিকুলার বাম H1 টা এসে কাটবে কোথায়? স্যার এই জায়গাটায় কাটবে, এই জায়গায় কাটবে, এই জায়গায় জিওআই কে লাগানোর জন্য এই জায়গায় কাটবে। যদি ওই জায়গায় কেটে জিওআই কে ডিএনএ লাইগেজের মাধ্যমে এখানে জুড়ে দেয়, তাহলে এবার তুমি বলো এই যে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন ছিল যার মধ্যে বাম H1 একটা সাইট ছিল যেটাকে কেটে দেওয়ার জন্য আর এখানে জিন অফ ইন্টারেস্ট অ্যাড করার জন্য, এই টেট্রাসাইক্লিন পুরো জিনটাকে অ্যাক্টিভ থাকবে? থাকবে না স্যার। আমার এটা হাত ছিল, আমার হাতটাকে এখান থেকে কেউ কেটে দিল, তাহলে এই হাতটা কি আমার ফাংশনাল থাকবে? এই আমি বললাম যে এই হাতটা ধরো আমার ছিল টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন, এই হাতটা ছিল আমার কি? টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন। এবার আমার এই হাতের মধ্যে এখানে এসে কেউ কাট করে দিল, কি বলে এখানে কাট করে দিল। যখন এখানে কাট করলো তাহলে কি হয়ে গেল? এই পার্টিকুলার জায়গাটা সরে বেরিয়ে গেল, এই পার্টিকুলার জায়গাটা বেরিয়ে গেল, আর অন্য একটা জিনিস এখানে অ্যাড করে গেল। তাহলে কি হয়ে গেল? এই পার্টিকুলার হাতটা কি আর ফাংশনাল থাকলো না? স্যার নন ফাংশনাল হয়ে গেল। এটাকে বলে কি? কোন একটা জিনিসকে ইনসার্ট করানোর জন্য পুরো ফাংশনটাকে নষ্ট করে দিল, একে বলে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। আর এটাকে আমরা কি বলবো? সিলেক্টেবল মার্কারও বলতে পারবো। এনসিইআরটি তে দেখবা, ধরো আমি বললাম কোন জিনিসের মধ্যে জিন অফ ইন্টারেস্ট জুড়েছে নাকি জুড়েনি, মানে রিকম্বিনেন্ট হয়েছে নাকি রিকম্বিনেন্ট হয়নি। রিকম্বিনেন্ট হওয়া মানে কি? জিন অফ ইন্টারেস্টের অ্যাডিশন হওয়া। আর নন রিকম্বিনেন্ট মানে কি? যেখানে জিন অফ ইন্টারেস্ট অ্যাড হয়নি। বুঝবো কি করে? যদি এখানে জিন অফ ইন্টারেস্ট অ্যাড হয় আর তুমি যদি এই প্লাজমিডটাকে নিয়ে গিয়ে কোথায় বললাম, যদি এইখানে PV1 এ যদি জিন অফ ইন্টারেস্ট অ্যাড হয় আর তুমি অ্যাড হওয়ার পর তুমি যদি এই প্লাজমিডটাকে কোন অ্যাম্পিসিলিনের মধ্যে রাখো, তাহলে কি হবে? মারা যাবে না। কি হবে? মারা যাবে না। কেন মারা যাবে? কারণ ওর মধ্যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনটা আগে অ্যাক্টিভ ছিল, যখনই অ্যাড করে দিয়েছো এখানে এটা অ্যাক্টিভ নেই, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন হয়ে গেছে। তাহলে এর
অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন তো স্যার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে অ্যাম্পিসিলিন পাওয়া মাত্র কে মারা যাবে। এবার কথা বুঝতে পারছো? বা ধরুন আমি বললাম যে এখানে তুমি বাম H1 দিয়ে কাট করিয়েছো আর তুমি জিন অফ ইন্টারেস্টকে এখানে অ্যাড করিয়েছো, যেটা কার ছিল টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিনের সিকোয়েন্স ছিল। এবার তুমি এটা যখন আগে ছিল মানে কাটার আগে ইনট্যাক্ট ছিল তখন ওকে টেট্রাসাইক্লিন দিলে কোনো ক্ষতি হতো না, কারণ ওর মধ্যে কি ছিল রেজিস্ট্যান্স জিন ছিল। বাট এখন তুমি ওকে কেটে দিয়ে অন্য জিওআই কে ঢুকিয়ে দিয়েছো, তাহলে এখন কি আর টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন আছে? নেই। তাহলে এখন যদি এই প্রসেসটা করার পর ওকে যদি টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক মিডিয়ামে রাখো ও কি হবে মারা যাবে, ও কি হবে মারা যাবে। তাহলে এটাকে কি বলি আমরা সিলেক্টেবল মার্কারও বলি, আর এই পুরো প্রসেসটাকে আমরা কি বলি ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন বলি। কি বলি আমরা কে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন বলি। ঠিক একটা রিসেন্টলি এর থেকেও ভালো একটা প্লাজমিড তৈরি করা হয়েছে যাকে আমরা কি বলি PUC18। কি বলো কে PUC18। পি মানে প্লাজমিড, ইউসি মানে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউসি মানে হচ্ছে কি ইউনিভার্সিটি অফ কি বললাম ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। ওখানে এই পার্টিকুলার জিনিসটাই করা হয়েছিল, ওখানে কি এই পার্টিকুলার জিনিসটাই করা হয়েছিল। ঠিক দেখো আমি বলে দিচ্ছি ওখানে কি করা হয়েছিল না, দেখো একবার জাস্ট একটা সেকেন্ড। আচ্ছা একটা জিনিস ভালো করে মাথায় রাখবা, আমি PUC18 শুরু করার আগে এখানে না PBr320 এর ক্ষেত্রে দুটো রেজিস্ট্যান্স জিন আছে, একটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন, একটা টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন। মনে রাখবা তোমরা ডাইরেক্ট কোশ্চেন দিবে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনের মধ্যে কোন কোন সিকোয়েন্স দেখা যায় বা কোন কোন রেজিস্ট্যান্স এনজাইমের সিকোয়েন্স দেখা যায়। একটা হবে কি PVU1 PST1। তাহলে অ্যাম্পিসিলিনের মধ্যে দুটো সিকোয়েন্স দেখা যায় PV1 PST1। আর টেট্রাসাইক্লিন জিনের মধ্যে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিনের মধ্যে দুটো সিকোয়েন্স দেখা যাচ্ছে, একটা বাম H1 একটা সাল H1। কি বললাম একটা বাম H1 একটা সাল H1, এই দুটো মাথায় রাখবা। তাই টেট্রার মধ্যে দুটো জিন দেখা যাচ্ছে জিন সিকোয়েন্স, একটা বাম H1 একটা সাল H1, আর একটা কি বললাম অ্যাম্পিসিলিনের মধ্যে দুটো সাইড দেখা যাচ্ছে, একটা কি PV1 একটা PST1। আচ্ছা এরপরে আরেকটা কি প্লাজমিডকে ডিসকভার করা হয়েছিল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে যাকে বলে PUC18। কি বলে ওকে PUC18। দেখো আমি ওটাকে বানিয়ে দেখাচ্ছি হালকা করে, ওটাকে বলে কি PUC18, এর নাম হচ্ছে PUC18। তাহলে বুঝতে পারছো P ফর প্লাজমিড, UC মানে কি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, আর 18 মানে ইন্ডেক্স নাম্বার যেটা বুঝিয়েছিলাম। এর মধ্যেও দুটো রেজিস্ট্যান্স জিন দেখা যায়, এর মধ্যেও কি হয় দুটো রেজিস্ট্যান্স জিন দেখা যায়। বাট একটা ছিল যেমন ওখানে কি ছিল PBr320 তে একটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন ছিল, একটা টেট্রাসাইক্লিন ছিল। এখানেও দুটো দেখা যায়, একটা অ্যাম্পিসিলিন হয় এটা ধরো আমি বললাম কি এটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন, আর এটা হয় ল্যাকজেট জিন। কি বলে কে ল্যাকজেট জিন। কি বলে কে ল্যাকজেট জিন। হোয়াট ডাজ ইট মিন ল্যাকজেট জিন? ল্যাকজেট জিন হচ্ছে একটা জিন যে একটা এনজাইমকে বানায় যাকে বলে বিটা গ্যালাক্টোসাইডেজ। কি বলে কে বিটা গ্যালাক্টোসাইডেজ। কি বললাম বিটা গ্যালাক্টোসাইডেজ। আর এই বিটা গ্যালাক্টোসাইডেজ হচ্ছে একটা এনজাইম যেটা তখনই প্রোডিউসড হবে বিটা গ্যালাক্টোসাইড হচ্ছে একটা বিটা গ্যালাক্টোসাইডেজ হচ্ছে একটা এনজাইম। এটা কি একটা এনজাইম, এটা তখনই প্রোডিউসড হবে যদি ল্যাকজেট জিন থাকে। তো যদি ল্যাকজেট জিন থাকে তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম প্রোডিউসড হবে। আর তাহলে এই কি করবে, ধরো কোন একটা সাবস্ট্রেট হোয়াইট কালারের ছিল, কোন একটা সাবস্ট্রেট কি ছিল হোয়াইট কালারের ছিল, যখনই এর উপরে বিটা সাইডোগ্লাইগ্যালাক্টেজ কাজ করবে একে ব্লু কালারের প্রোডাক্টে কনভার্ট করে দেবে। কি করে দেবে ব্লু কালারের প্রোডাক্টে কনভার্ট করে দেবে। তাহলে ল্যাকজেট জিন PUC18 এ দেখা যায়, যেটা কি করে একটা এনজাইমকে বানায় যাকে কি বলে বিটা গ্যালাক্টোসাইডেজ, যে কি করে কোন হোয়াইট কালারের সাবস্ট্রেটকে ব্লু কালারের প্রোডাক্টে কনভার্ট করে দেয়। কি করে দেয় হোয়াইট কালারের সাবস্ট্রেটকে ব্লু কালারের প্রোডাক্টে কনভার্ট করে দেয়। ঠিক আর এই জন্যই যে টেকনিকটার মাধ্যমে আমরা রিকম্বিনেন্ট বা নন রিকম্বিনেন্টকে আমরা চেঞ্জ বুঝতে পারি, তাকে আমরা কি বলি কি আমরা হোয়াইট ব্লু স্ক্রিন বলি। কি বলি আমরা ওকে হোয়াইট ব্লু স্ক্রিনিং বলি, ঠিক বা এফেক্ট বলি, যেখান থেকে আমরা জিনিসটা বুঝতে পারি। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা এবার চলে আসো লাস্ট টপিক আমাদের বায়োরিয়েক্টর। বায়োরিয়েক্টর হচ্ছে একটা বড় বড় ট্যাঙ্ক, একটা বড় বড় ভেসেল। তুমি যদি কোনোদিন ট্রাভেল করো রাস্তা দিয়ে, যেগুলো দেখবা যে বেভারেজ ইন্ডাস্ট্রি হয় যেখানে অ্যালকোহল তৈরি করা হয়, যে কোনো লিকুইড ইন্ডাস্ট্রি, ওখানে তুমি দেখবা বড় বড় একটা ট্যাঙ্ক থাকে, বড় বড় ট্যাঙ্ক 100 লিটার 1000 লিটারের ট্যাঙ্ক থাকে। এগুলোকে আমরা কি বলি বায়োরিয়েক্টর বলি। কি বলি বায়োরিয়েক্টর। তাহলে বায়োরিয়েক্টর যেটা আমাদের লাস্ট টপিক, বায়োরিয়েক্টর মানে হচ্ছে কি এটা ভেসেলস। এগুলো কি বড় বড় ভেসেলস, বড় বড় পাত্র যার আয়তন কত হয় 100 লিটার থেকে 1000 লিটার হতে পারে। কত 100 লিটার থেকে 1000 লিটার হতে পারে। এর মধ্যে প্রপার টেম্পারেচার কন্ট্রোল করা হয়।
কি করা হয়, প্রপার টেম্পারেচার কন্ট্রোল করা হয়, প্রপার প্রেসারকে কন্ট্রোল করা হয়, কি করা হয়, প্রপার টেম্পারেচার কন্ট্রোল করা হয়, প্রপার প্রেসারকে কন্ট্রোল করা হয়, ঠিক প্রপার এগিয়েশন করা হয়। এগিয়েশন মানে কি, ঘোরানো, যাতে করে প্রপার এয়ারটা সার্কুলেট করতে পারে, কি করতে পারে, একে প্রপার এগিয়েশন করা হয়, এগিয়েটেড করা হয়, কি করা হয়, প্রপার এগিয়েটেড করা হয়। এর মধ্যে মাইক্রো অর্গানিজম যেগুলো হয় না, এর মধ্যে যেগুলো মাইক্রো অর্গানিজম হয় তাকে গ্রো করানো হয়, কি করা হয়, এর মধ্যে যেগুলো মাইক্রো অর্গানিজম হয় তাকেও কি করা হয়, গ্রো করানো হয়। কথা বুঝতে পারছো? ধরুন আমি বললাম লার্জ স্কেলে ইন্ডাস্ট্রি স্কেলে কোন জিনিসকে প্রোডাক্ট করতে হবে, তা তো ল্যাবে প্রোডিউস করা যাবে না, তখন বড় বড় ভেসেল লাগবে। সেই বড় বড় পার্টিকুলার ভেসেল গুলোকে আমরা কি বলবো, বায়োরিয়েক্টর বলবো। যার কত হয় আয়তন, 100 থেকে 1000 লিটার হয়, যেখানে টেম্পারেচারকে কন্ট্রোল করা যায়, প্রেসারকে কন্ট্রোল করা যায়, এগিয়েশন করা যায়। এখানে মাইক্রো অর্গানিজম দিয়ে ফার্মেন্টেশনও করানো হয়। আগে ট্যাঙ্কগুলোকে ফার্মেন্টার বলা হতো, কারণ ফার্মেন্টেশন করা হতো। এখন এই ট্যাঙ্কগুলোকে বায়োরিয়েক্টর বলা হয়, কারণ এর মধ্যে ফার্মেন্টেশন ছাড়াও কি বায়োটেকনোলজিতে ইউজ করা হয়, তাই একে কি বলা হচ্ছে, এখন বায়োরিয়েক্টর বলা হচ্ছে। কথা বুঝতে পারছো? এটা এনসিটি দেখবে দুটো ডায়াগ্রাম আছে, ঠিক, একটাতে কি করা হয়, একটা দেখো উপর থেকে একটা যেমন হয় না, যেমন পাখার যেমন ব্লেড হয়, এরকম ব্লেডের মতো থাকে, উপরে মোটর লাগানো থাকে, ঠিক, অনেকগুলো ফোম আছে, এর মধ্যে কি থাকে, ফোম স্টেবিলাইজার দেওয়া থাকে, বলতে ভুলে গেছি, কি থাকে এর মধ্যে, ফোম স্টেবিলাইজার। ফোম বুঝো, যেমন সাবান দিলে কি হয়, ওই ফেনা ফেনা হয় না, স্টেবিলাইজার, সাবান দিলে ফেনা ফেনা হয়, তাহলে এটাকে যদি কন্টিনিউয়াসলি এগিয়ে নাড়ানো হয় সলিউশনটাকে, তাহলে কি হবে, ফ্যানের মতো উঠবে। তো ফ্যানটাকে স্টেবল করার জন্য এর মধ্যে কি দেওয়া হয়, ফোম স্টেবিলাইজারও ইউজ করা হয়। ঠিক, এনসাইডে দেখবে দুটো ডায়াগ্রাম আছে, একটাতে কি করা হয়, একটা বড় পাখনার মতো অনেকগুলো পাখনা উপর থেকে সেট করা হয়, আর এরকম করে ঘোরা হয় নিজের মধ্যে, রাউন্ড শেপের থাকে নিজেরটা, ঠিক। আর একটাতে কি হয়, এরকম একটা লম্বা একটা কি থাকে, স্ট্রাকচার থাকে, তার মধ্যে এরকম করে একটা ধরো নাও হাতল টাইপের থাকবে, এখানে অনেকগুলো পোর থাকে, আর এই পোর দিয়ে এবার নাড়ানো হবে, আর যখন সলিউশন গুলো এই পোর দিয়ে পাস করবে তখন ছোট ছোট ফোম তৈরি হবে, যেখানে কি হবে, অক্সিজেন বেশি পরিমাণে থাকতে পারবে। ফোম যদি বড় হয় তাহলে ট্যাঙ্কের বেশিটাতে কি হবে, ফোম নিয়ে নেবে না, দখল করে নেবে, তাহলে প্রোডাক্ট কম হবে। তাহলে ফোমের সাইজটাকে ছোট করার জন্য এই টাইপেরও এই গিটারকে ইউজ করা হয়। ঠিক, এই ছিল তোমাদের বায়োটেকনোলজি ফার্স্ট চ্যাপ্টার, আজকে আমার লাস্ট ভিডিও। কারণ কি পড়লাম আজকে, ভেক্টর পড়লাম, প্লাজমিড পড়লাম, আর বায়োরিয়েক্টর সম্বন্ধে অল্প কিছু বললাম। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর হ্যাঁ, যদি ফ্রি অফ কস্টে প্রিপারেশন করতে হয়, যদি 2026 কে ক্র্যাক করতে হয়, আর যদি 2026 এর বোর্ডে 90+ স্কোর করতে হয়, তাহলে এই চ্যানেলের সাথে তোমাদের যুক্ত থাকতে হবে। যাদের কাছে প্রচুর মানে টাকা পয়সা আছে তারা ধরে নাও পড়তেই পারে। আমার মেন মোটিভ হচ্ছে তাদের কাছে যারা ফ্রি অফ কস্টে পড়াশোনা করে মেডিকেল কলেজে হোক বা বোর্ডসে একটা ভালো রেজাল্ট করতে পারে। চলো, যদি ভালো লাগে ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। নেক্সট ভিডিও আসবে কার উপরে, বায়োটেকনোলজি এন্ড প্রিন্সিপাল তো আমাদের শেষ হয়ে গেল, অ্যাপ্লিকেশনের উপরে আসবে সেকেন্ড চ্যাপ্টার, যেখানে আমরা গোল্ডেন রাইস পড়বো, বিটি টক্সিন পড়বো, এইসব জিনিসপাতির নিয়ে আমরা ডিসকাস করবো। ফ্লেভার সেভার টমেটো পড়বো, সব থেকে ইম্পর্টেন্ট গোল্ডেন রাইস। চলো, হ্যাভ এ গুড টাইম, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যদি ভালো লাগে লাস্ট বার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব, বাই।